দেখুন, নারায়ণ হালদারের সাম্প্রতিক কিছু ছবি আমরা প্রকাশ্যে দেখেছি, সেখানে তিনি বিজেপির একদম যে বিয়েগুলো থাকে উত্তরীয় থাকে সেটা গলায় পড়ে তিনি তাদের মিটিংয়ে বসে আছেন। মুসলমানরা হিন্দুদের মন্দিরে খামোকা আক্রমণ করতে কোনো কারণেই যাবে না, গোটা বিষয়টাকে মুসলমান মানুষজনের ঘাড়ে চাপাতেই হবে। যদিও তাতে মানুষজন যে খুব প্রভাবিত হচ্ছেন এমনটা আমার অন্তত মনে হয় না। এই কাজটা যে রাজনৈতিক সংগঠন বা দল করে তার নাম RSS বিজেপি। এর কথা শুভেন্দু অধিকারী বলছেন, এনআইএ ওনাদেরই শাখা সংগঠন, ওনার যদি মনে হয় এনআইএ তদন্ত করতে বলুন, কেউ তো আটকায়নি। হাইকোর্ট ওনার রক্ষা কবচ তুলে নিয়েছে। অতএব এরপর থেকে যা বলবেন আমি অনুরোধ করবো সাবধানে বলুন, কারণ আপনার ওই ভুয়ো রক্ষা কবচ আর নেই। যে কোনো দিন আপনার নামে এফআইআর হলে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টায় যে ধরনের কথা আপনি বলে থাকেন, এফআইআর হলে আপনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, সাধারণ কোনো হিন্দু কোনো মুসলমানের উপাসনা স্থল তার বাড়ি ঘর আক্রমণ করে না। কাকদ্বীপে দেখা গেল যে কাকদ্বীপ কাণ্ডে কালী মূর্তি ভাঙা হয়েছে, সেখান থেকেও শুভেন্দু অধিকারী জিহাদিদের খুঁজে পাচ্ছে, কিন্তু গ্রেপ্তার হয়েছেন একেবারে সনাতনী নাম নারায়ণ হালদার। কি বলবেন? দেখুন, এগুলো একাধিক ঘটনা আমরা এর আগেও দেখেছি, যে মুর্শিদাবাদ হোক, নদিয়ার চাপড়া হোক, বনগাঁ হোক, যেখানে বারে এই সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করবার জন্য কখনো মূর্তি ভাঙা হতে পারে, কখনো নবী মোহাম্মদের নামে কুড়িচিকর কোনো ডিসপ্লে বোর্ড হতে পারে, কখনো পাকিস্তানের পতাকা ইচ্ছা করে লাগানো হতে পারে। যারা এই কর্মকাণ্ডগুলি করেছেন, যে কুকীর্তিগুলো করেছেন এবং পরবর্তীতে গ্রেপ্তার হয়েছেন, প্রত্যেকে তারা যে শুধুমাত্র হিন্দু নামধারী মানুষ তাই নয়, এখানে আমি ধর্মের জায়গাতেই যাচ্ছি না, তাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে। এবং সেই রাজনৈতিক পরিচয়টা হলো যে তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে RSS বা বিজেপির ঘনিষ্ঠ কোনো সংগঠনের সঙ্গে তারা যুক্ত কোনো না কোনোভাবে। অর্থাৎ এই বিষয়গুলির সঙ্গে কোনোভাবেই ধর্মীয় পরিচয়ের কোনো সম্পর্ক নেই। যেটা সম্পর্ক রয়েছে সাম্প্রদায়িক রাজনীতির, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করলে বা তৈরি হলে যাদের লাভ হতে পারে, সেই দল সেই সংগঠন তারাই কুকীর্তিগুলো করায়। অনেক সময় তাদের সরাসরি সক্রিয়তায় এটা হয়, অনেক সময় তাদের উস্কানিতে হয়, কিন্তু কোনোভাবেই এটা ধর্মীয় পরিচয় ভিত্তিক নয়, আদ্যন্ত রাজনৈতিক কুকীর্তি, সেইভাবেই আমাদের দেখতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন কাকদ্বীপ কাণ্ডে যে কোনো সনাতনী বা হিন্দুরা এ কাজ করতে পারে না, এর পিছনে কোনো জেহাদি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারাই থাকতে পারে, আর সেটা এনআইএ তদন্ত হলে পুরোপুরি প্রকাশ্যে আসবে। দেখুন, শুভেন্দু অধিকারীর এক এবং একমাত্র রাজনৈতিক অবলম্বন এই মুহূর্তে দাঁড়িয়ে হলো সাম্প্রদায়িক বিভাজন, মুসলমান মানুষদের বিরুদ্ধে বিষোদ্গার করা বাদ দিয়ে তার যেটুকু রাজনৈতিক বুদ্ধি অবশিষ্ট রয়েছে সেখানে আর কিছু কুলোচ্ছে না। তিনি জানেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে যে কোনো কথা তিনি যেগুলো বলেন সাধারণ মানুষ এই কারণেই বিশ্বাস করেন না, কারণ এই সরকারের তিনি নিজে 10 বছর অবধি তিনি নিজে মন্ত্রী ছিলেন, একাধিক মন্ত্রক সামলেছেন, একাধিক দায়িত্ব সামলেছেন। অতএব প্রতিষ্ঠান বিরোধিতার যেটুকু হাওয়া বাংলায় যদি থেকে থাকে, যেটুকু আছে, তাতে শুভেন্দু অধিকারীকে কেউ বিশ্বাস করেন না যারা প্রতিষ্ঠান বিরোধী। এবং এই জায়গা থেকেই তার একমাত্র অবলম্বন হিন্দু মুসলমান বিভাজন তৈরি করা। সত্য যাই হোক না কেন, তথ্য যাই বলুক না কেন, তাকে যেভাবে হোক গোটা বিষয়টাকে মুসলমান মানুষজনের ঘাড়ে চাপাতেই হবে। যদিও তাতে মানুষজন যে খুব প্রভাবিত হচ্ছেন এমনটা আমার অন্তত মনে হয় না। তার কথা তার দলেই যে খুব গুরুত্ব পায় তার প্রমাণ কিন্তু আমরা খুব একটা পাচ্ছি না। আগামী 2026-এর নির্বাচনের প্রাক্কালে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া এবং শ্রমিক ভট্টাচার্যের শুভেন্দু অধিকারীকে কোনো রকম গুরুত্ব না দেওয়া, এটা কিন্তু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে তিনি আরও বেশি মরিয়া হয়ে উঠে এই ধরনের বিষোদ্গার, এই ধরনের মিথ্যাচার আগামীতে আরও করবেন। মানুষকে সতর্ক থাকতে হবে। আমার বিশ্বাস তারা কেউ এই প্ররোচনা বা ফাঁদে পা দেবেন না। মুর্শিদাবাদ থেকে শুরু করে সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা থেকে একাধিক মূর্তি ভাঙা, এর আগে তো মুসলমানরা এ রাজ্যে ছিল, এ রাজ্য কেন এই দেশেই ছিল স্বাধীনতার পরবর্তীকাল থেকে। ওই মূর্তি ভাঙার ঘটনা, এরূপ ঘটনা তো প্রকাশ্যে আসেনি সম্প্রতি যেরকমভাবে দেখা যাচ্ছে। দেখুন, এর পিছনে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই এই ঘটনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ভারতীয় ভূখণ্ডে তারা একসঙ্গেই বসবাস করেছেন। কারো এত দায় পড়েনি যে রুজি রোজগার ছেড়ে, পেটের যে তাগিদে কাজকর্ম ছেড়ে, শান্তিতে থাকা ছেড়ে অন্যের ধর্মের যে উপাসনা স্থল সেখানে গিয়ে আক্রমণ করবে। এটা কেউ করে না। মুসলমানরা হিন্দুদের মন্দিরে খামোকা আক্রমণ করতে কোনো কারণেই যাবে না। হিন্দুরাও মুসলমান মানুষজনের মসজিদ ইত্যাদি জায়গায় কখনোই আক্রমণ করতে যায় না, বা অন্যান্য ধর্মের যে উপাসনা স্থল আছে কেউ সব করতে যায় না। সাধারণ মানুষের এটা কাজই নয়। এই কাজটা মূলত যারা দাঙ্গার রাজনীতির ওপর বেঁচে থাকে, দাঙ্গা হলে যে আগুনটা বাড়িতে বাড়িতে জ্বলে উঠবে, বিভিন্ন বাড়িতে লেগে যাবে, সেটার কারণে অনেকের বাড়ির ভাত চড়বে আর কি। সেই আগুনে তারা, কেউ বলবেন রুটি সেঁকবে, আমি বলবো ভাতের হাঁড়ি চড়াবে। এই কাজটা যে রাজনৈতিক সংগঠন বা দল করে তার নাম RSS বিজেপি।
একাধিক উদাহরণ, ইতিহাসে বহু প্রমাণ রয়েছে যে যখনই সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পিছনে কোনো না কোনোভাবে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তাদেরই হাত রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তার নাম আরএসএস বিজেপি। বাংলার ক্ষেত্রেও আপনারা দেখবেন যত ভোট এগিয়ে আসবে এই ধরনের ঘটনা আপনাদের সামনে আসবে, কিন্তু যাচাই করে দেখবেন যে ঘটনাটি আদৌ কী হয়েছে। আমি আপনাকে হলফ করে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, সাধারণ কোনো হিন্দু কোনো মুসলমানের উপাসনা স্থল তার বাড়িঘর আক্রমণ করে না। সাধারণ কোনো মুসলমান মানুষও কোনো হিন্দুর মন্দির হোক, মূর্তি হোক, পুজোর জায়গা হোক, তার বাড়িঘর আক্রমণ করে না। সাধারণ মানুষ মিলেমিশে থেকেছে, আজও আছে, আগামীতেও থাকবে। এক এবং একমাত্র আরএসএস বিজেপির উস্কানিতে যদি পা কেউ দেয় তবে এই ভুলটা সে করবে। আমি আশা করব সেই উস্কানিতে পা আমাদের কেউ দেবেন না। কিন্তু অন্যদিক থেকে যে নারায়ণ হালদার গ্রেপ্তার হয়েছেন, তিনি শোনা যাচ্ছে পুলিশ যেটা জানিয়েছে পুলিশ সূত্রে যে তিনি সেটা স্বীকার করে নিয়েছেন। অন্যদিক থেকে বিজেপির একাধিক নেতা নেতৃত্ব এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে যে নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার তিনি বলছেন যে আমার ছেলে টিএমসি করে, কোনো রকম বিজেপি বা আরএসএসের সাথে যুক্ত নয়। দেখুন, নারায়ণ হালদারের সাম্প্রতিক কিছু ছবি আমরা প্রকাশ্যে দেখেছি, সেখানে তিনি বিজেপির একদম যে বিয়েগুলো থাকে উত্তরীয় থাকে সেটা গলায় পড়ে তিনি তাদের মিটিংয়ে বসে আছেন। হতে পারে তিনি কখনো তৃণমূল করতেন, যে সময় করতেন সেই সময় তার মনে হয়নি যে কালী ঠাকুরের মূর্তির মাথা ভাঙতে হবে। যখন তিনি বিজেপি করছেন, আমার এখনও ধারণা তাকে যেভাবেই হোক মস্তিষ্ক প্রক্ষালন বলতে যেটা বলা হয় সেটা করা হয়েছে। যারা সাধারণ বিজেপি বা আরএসএসের সঙ্গে যুক্ত কর্মী তাদেরকে আমি অনুরোধ করব যে এই ধরনের কাজে কোনো প্ররোচনাতেই আপনারা পা দিয়ে এইসব করতে যাবেন না। কারণ যারা আপনাদের উস্কানি দেয়, যারা হয়তো কিছু পয়সা আপনাদের হাতে গুঁজে দিচ্ছে, কি দিচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু নানাবিধ কথাবার্তা আপনার মাথায় ঢুকিয়ে বিষ ঢুকিয়ে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নেবে। অশান্তি হয়তো বেঁধে যাবে কিংবা বাঁধবে না, পুলিশ কিন্তু আপনাকেই গ্রেপ্তার করবে। সেই নেতা যারা আপনার মাথায় বিষ ঢুকিয়েছিল তারা কিন্তু ধারে কাছে থাকবে না, তারা বাঁচাতেও আসবে না, আপনার কোনো খোঁজও নেবে না, আপনার পরিবারেরও কোনো খোঁজ নেবে না। অতএব খুব সাবধান থাকবেন। যে কোনো সাম্প্রদায়িক বিষ ঢোকানোর চেষ্টা যেই করুক না কেন, যে দল যে সংগঠনের নেতা হাতা যেই হোক, মনে রাখবেন তাদের কিচ্ছু যায় আসে না। দাঙ্গা যদি বেঁধে যায় আপনার বাড়িটা পুড়বে, আপনি গ্রেপ্তার হবেন, আপনার বাড়ির লোকজন কষ্টে থাকবে, অন্য বাড়ির লোকজন কষ্টে থাকবে, সাধারণ মানুষ। নেতাদের কিচ্ছু হবে না। সুতরাং তারা মঞ্চ থেকে যতই উস্কানি দিক ওই উস্কানিতে পা দেবেন না। শুভেন্দু অধিকারী বলছেন যে এই তৃণমূল দলটা তারা হচ্ছে 15 দিনের জন্য নারায়ণ হালদারকে বলেছে যে জেলে চলে যাও, তোমার টাকা পয়সা আমি সব দিয়ে দেবো, এই জন্যই ওকে জেলে পাঠানো হয়েছে। এনআইএ তদন্ত করলে জেহাদির নামই উঠে আসবে। দেখুন, এনআইএ তদন্তের কথা শুভেন্দু অধিকারী বলছেন। এনআইএ ওনাদেরই শাখা সংগঠন, ওনার যদি মনে হয় যে এনআইএ তদন্ত করবে করতে বলুন, কেউ তো আটকায়নি। হাইকোর্ট ওনার রক্ষা কবচ তুলে নিয়েছে। অতএব এরপর থেকে যা যা বলবেন আমি অনুরোধ করবো সাবধানে বলুন, কারণ আপনার ওই ভুয়ো রক্ষা কবচ আর নেই। যে কোনো দিন আপনার নামে এফআইআর হলে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টায় যে ধরনের কথা আপনি বলে থাকেন, এফআইআর হলে আপনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন। অতএব এনআইএর কথা বলছেন, খুব ভালো কথা। কার নাম বলবেন না বলবেন আমার জানার দরকার নেই। এনআইএ আপনাদের ঘরের লোক, তাদের দিয়েই তৈরি। আপনি এনআইএকে বলুন তদন্ত করতে, কিন্তু সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকুন। কারণ রাজ্যের পুলিশ তাদের থানায় যদি এফআইআর হয় আপনার নামে, আপনার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা হবে, এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। কিন্তু শুভেন্দু অধিকারী তার সাথে গতকালই তিনি বলেছেন যে রক্ষা কবচ তুলে নিয়েছে, এতে আমি খুশি। কার কি করার আছে এফআইআর করার করে নিক। অলরেডি তো 15টা মামলা খারিজ হয়ে গিয়েছে। 15টা মামলা যেমন খারিজ হয়েছে, বাকি 5-6টা মামলায় কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেটা গঠনও হয়েছে, এবং আগামীতে নতুন এফআইআর করতে কোনো রকম বাধা নেই, হাইকোর্ট সেটা জানিয়ে দিয়েছে। অতএব এফআইআর হওয়ার পর কত ধানে কত চাল হতে পারে এবং কোথায় কোথায় তাকে আবার দৌড়তে হতে পারে সেটা তিনি খুব ভালো করে জানেন। এবার সামনে তো অত বলা যায় না, একটু আস্ফালন তিনি করেছেন, আগামীতে হয়তো করবেন, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু কুঁকড়ে গেছেন, সেটা আপনারা আগামীতে বুঝতে পারবেন।